আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আজকে আমি ভিডিও করব টপ 20 শেয়ারস বাই ভ্যালু ট্রেডেড অ্যাজ অন 27/3/2025। 27/3/2025 মিন্স ঈদের আগের যে লাস্ট ট্রেডিংটা ছিল সেটা নিয়ে। টপ 20 তে প্রথম শেয়ারটা ছিল বেক্সিমকো ফার্মা। তাদের ট্র্যাক রেকর্ড 2024 সনে 40% ক্যাশ ডিভিডেন্ড, 2023 সনে 35% ক্যাশ ডিভিডেন্ড, 2022 সনে 35% ক্যাশ ডিভিডেন্ড, 2021 সনে 35% ক্যাশ ডিভিডেন্ড, 2020 সনে 15% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% বোনাস ছিল। তাদের কোয়ার্টারলি ইনকাম, প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো জুলাই টু সেপ্টেম্বর 3 টাকা 77 পয়সা এবং অক্টোবর টু ডিসেম্বর 4 টাকা 10 পয়সা। তাদের ক্লোজিং প্রাইস ছিল 99 টাকা 10 পয়সা এবং তাদের পিই রেশিও 6 টাকা 30 পয়সা। পরবর্তী শেয়ারটা অরিয়ন ইনফিউশন। তাদের ট্র্যাক রেকর্ড 2024-এ 12% ক্যাশ ডিভিডেন্ড, 2023-এ 10% ক্যাশ ডিভিডেন্ড, 2022-এ 20% ক্যাশ ডিভিডেন্ড, 2021-এ 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 2020-এ 10% ক্যাশ ডিভিডেন্ড। তাদের ইনকাম যদি আমরা দেখি, কোয়ার্টার ওয়ানে প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 54 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম হলো 49 পয়সা। তাদের ক্লোজিং প্রাইস 391 টাকা 70 পয়সা এবং পিই রেশিও 190.15। যেটা তারা যে হারে ডিভিডেন্ড দেয় তার তুলনায় তাদের দাম অনেক বেশি, পিই রেশিও অনেক বেশি, যার জন্য শেয়ারটা কিনাতে সাধারণ বিনিয়োগকারীরা সাবধানতা অবলম্বন করবেন বলে আমি মনে করি। 3 নম্বর শেয়ারটা হলো এসপি সিরামিক। তাদের প্রথম কোয়ার্টারে তাদের ট্র্যাক রেকর্ড হলো খুবই দুর্বল। 2024 সনে তারা 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023 সনে তারা 3% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2022 সনে তারা 3% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2021 সনে 2.50 এবং 2020-এ তাদের হলো 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে। তাদের কোয়ার্টারলি ইনকাম মাইনাস, প্রথম কোয়ার্টারে তারা লস দিছে প্রতি শেয়ারে 35 পয়সা এবং দ্বিতীয় কোয়ার্টারে প্রতি শেয়ারে লস তাদের 1 টাকা 1 পয়সা। তাদের লাস্ট ট্রেডিং এর ক্লোজিং প্রাইস ছিল 26 টাকা। যেহেতু তাদের কোয়ার্টারলি ইনকাম মাইনাস লস, যার জন্য তাদের কোনো পিই রেশিও শো করে না। পরবর্তী শেয়ারটা হলো বিস হ্যাচারি। 2024 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10%, 2023 সনে তারা 2%, 2022 সনে 1.50%, 2021 সনে 1%, 2020 সনে কিছু নাই। তাদের কোয়ার্টারলি ইনকাম ভালো, প্রথম কোয়ার্টার ইনকাম তাদের 85 পয়সা এবং দ্বিতীয় কোয়ার্টার ইনকাম তাদের 1 টাকা 85 পয়সা। তাদের ক্লোজিং প্রাইস ছিল 110 টাকা এবং পিই রেশিও 20.37। আচ্ছা, এটা দেখা গেছে প্রথম 4 বছরে তারা 1 বছর কোনো ডিভিডেন্ড দেয় নাই, পরবর্তী 3 বছর তারা 1%, 1.5%, 2% ডিভিডেন্ড দিয়েছে। 2024 সনে তারা জাম্প করে 10% ডিভিডেন্ড দিয়ে এ গ্রেডে আসছে। তার পরবর্তী শেয়ারটা হলো লভেলো। এদের ট্র্যাক রেকর্ড ভালো। 2024 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 10% বোনাস শেয়ার দিছে। 2023 সনে তাদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2022 সনে তারা 12% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং 2021 সনে তারা 11% ক্যাশ ডিভিডেন্ড দিছে। এই ডিভিডেন্ড রেশিওটা খুব ভালো, তো সেই হিসাবে শেয়ারের দামটা অনেক বেশি। আচ্ছা, এদের প্রথম কোয়ার্টার ইনকাম হলো 91 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের ইনকাম কমে গেছে 61 পয়সা। তাদের ক্লোজিং প্রাইস হলো 83 টাকা 80 পয়সা এবং পিই রেশিও 27.57, মিনস ডাবল। হ্যাঁ, তাহলে তাদের যেহেতু পিই রেশিওটা ডাবল, তাদের অর্ধেক করতে হয়, তাহলে শেয়ারটার দাম স্ট্যান্ডার্ড 40-45 টাকা থাকলে ভালো হইতো। আচ্ছা, পরবর্তীতে হলো এস আলম। এস আলমে 2024 সনে তারা এখনো কোনো এজিএম করে নাই, কিন্তু ট্রেডিং এ দেখা যায় তারা টপ 20-তে আছে, প্রায় দেখা যায়। এটা হওয়া উচিত হয়নি। আচ্ছা, 2023 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 5%, 2022-এ 5%, 2021-এ 10% এবং 2020-এ 10%। এটা যদি আমরা তাদের কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 3 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম হলো তাদের 6 পয়সা, তৃতীয় কোয়ার্টার ইনকাম হলো 19 পয়সা। তাদের ক্লোজিং প্রাইস ছিল 29 টাকা 50 পয়সা এবং তাদের পিই রেশিও অনেক বেশি,
79.02। তাহলে এটা প্রায় তাদের ইনকামের তুলনায় 6 গুণ বেশি, প্রায় 6 গুণ বেশি। আচ্ছা, তার পরবর্তী শেয়ারটা হলো উত্তরা ব্যাংক লিমিটেড। খুব ভালো শেয়ার, তারা প্রতি বছর এজিএম করে, প্রতি বছরই খুব ভালো বোনাস এবং ডিভিডেন্ড তারা দিয়ে থাকে। আচ্ছা, 2024-এ তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 17.50% এবং বোনাস দিয়েছে 17.50%। 2023-এ দিয়েছিল 17.50% ক্যাশ এবং 12.50% বোনাস। 2022-এ দিয়েছে তারা 14% ক্যাশ ডিভিডেন্ড এবং 14% বোনাস ডিভিডেন্ড বোনাস। 2021-এও দিয়েছিল তারা 14% ক্যাশ ডিভিডেন্ড এবং 14% বোনাস, এবং 2020-এ তারা 12.5% ক্যাশ এবং 12.5% বোনাস দিয়েছে। তাদের কোয়ার্টারলি ইনকাম প্রথম কোয়ার্টার হলো 77 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার 1 টাকা 66 পয়সা, তৃতীয় কোয়ার্টার 1 টাকা 48 পয়সা, এবং ইয়ার এন্ডে তারা প্রফিট দেখেছে 5 টাকা 79 পয়সা। 5 টাকা 79 পয়সার মধ্যে তারা 3.5 টাকায় দিয়ে দিয়েছে। আচ্ছা, শেয়ারটা ক্লোজিং প্রাইস হলো 25 টাকা 70 পয়সা এবং তাদের পিই রেশিও 4.44। পিই রেশিও খুবই কম। পিই রেশিও যদি আরো 3 গুণ 4 গুণ বাড়ে তাহলে শেয়ারটার দাম আনুপাতিক হারে 75 থেকে 100 টাকা হওয়া উচিত ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো স্কয়ার ফার্মা। খুব ভালো শেয়ার মার্কেটে। আচ্ছা, এটা 2024 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 110%, 11 টাকা। 2023 সনে দিয়েছে 105%, 2022 সনে দিয়েছে 100%, 2021 সনে দিয়েছে 60% এবং 2020 সনে দিয়েছে 47% ক্যাশ এবং 5% বোনাস। এটা প্রতি বছরই দেখা যায় 47 আর 5 যদি যোগ করি 52, তার পরের বছর দিয়েছে 60%, তার পরের বছর দিয়েছে 100%, তার পরের বছর দিয়েছে 105%, 2024 দিয়েছে 110%। মানে তারা শেয়ার হোল্ডারদেরকে প্রতি বছরই ইনক্রিজড হারে, বর্ধিত হারে তারা ডিভিডেন্ড এবং বোনাস দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি তাদের কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখব প্রথম কোয়ার্টার মানে জুলাই টু সেপ্টেম্বর তারা লাভ করছে 6 টাকা 87 পয়সা, এবং দ্বিতীয় কোয়ার্টারে অক্টোবর টু ডিসেম্বর করছে 7 টাকা 45 পয়সা। আচ্ছা, ক্লোজিং প্রাইস 220 টাকা 10 পয়সা এবং পি রেশিও 60 টাকা 69 পয়সা, 7.69। আচ্ছা, পি রেশিওকে যদি আমরা ডাবল করি, 15তে নিয়ে আসি ডাবল করে, তাহলে শেয়ারটা 440 টাকাও যদি হয় তাহলে অবাস্তব কিছু না, সম্ভব সবকিছু আর কি। আচ্ছা, তার পরবর্তীতে শেয়ারটা হইল ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তাদের ট্র্যাক রেকর্ডও খুব ভালো। আচ্ছা, জানি না উত্তরা ব্যাংকের সাথে এদের প্রতিযোগিতা কিনা, কিন্তু মার্কেটে যখন ব্যাংকিং শেয়ার আছে, ব্যাংকিং সেক্টর শেয়ার আছে, দুইটাই খুব ভালো কোম্পানির শেয়ার। আচ্ছা, এখানে আমি দেখো ইস্টার্ন ব্যাংক 2024 সনে ক্যাশ ডিভিডেন্ড দিছে 17.5%, বোনাস দিছে 17.5%। 2023-এ তারা ক্যাশ ডিভিডেন্ড দিছিল 12.5%, বোনাস দিছে 12.5%। 2022-এও একই অবস্থা, 12.5% ক্যাশ এবং 12.5% বোনাস, এবং 2020-এ তারা দিছে 17.5% ক্যাশ এবং 17.5% বোনাস। তাহলে এরা প্রতি বছরই ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস তারা দিয়ে যাচ্ছে। আমি মনে করি শেয়ার হোল্ডাররা সেখানে উপকৃত, যেমন ডাইরেক্টররা উপকৃত হচ্ছেন তেমনি শেয়ার হোল্ডাররা উপকৃত হচ্ছেন। এসব শেয়ার মার্কেটে খুব ভালো শেয়ার। এতে যদি আমরা ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার তাদের ইনকাম ছিল 1 টাকা 20 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম ছিল 1 টাকা 30 পয়সা, তৃতীয় কোয়ার্টার ইনকাম ছিল 1 টাকা 4 পয়সা এবং ইয়ার এন্ডে তাদের প্রফিট হলো 4 টাকা 86 পয়সা। তারা 4 টাকা 86 পয়সা ইনকাম করে 3 টাকা 50 পয়সা কিন্তু আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে তারা তেমন কিছু রাখছে বলে আমি মনে করি না, শেয়ার হোল্ডার কর্নারে তারা দিয়ে দিছে। এটা আমরা দেখবো ক্লোজিং প্রাইস দেখবো 27/3/2025-এ 26 টাকা 80 পয়সা এবং তাদের পিই রেশিও 5 টাকা 51 পয়সা। এই পিই রেশিওকে যদি আমরা 3 গুণ নিয়ে যাই, মানে 15 বানাই 16 বানাই, তাহলে এই শেয়ারটার দাম 26 থেকে 3 26 78 টাকা 80 টাকা থাকা উচিত ছিল। সেই হিসাবে এটা আন্ডার প্রাইস আছে বলে আমি মনে করি। তার পরবর্তী শেয়ারটা হলো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তারা 2024 সনে কোনো এজিএম করে নাই। 2005 সনে তারা 5% ডিভিডেন্ড দিছে, 2022 সনে 7% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2021 সনে তারা 8% ক্যাশ ডিভিডেন্ড দিছে। এটা কোয়ার্টারলি ইনকাম যদি আমরা দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 4 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের আয় হলো 4 পয়সা। তাহলে আচ্ছা, তৃতীয় কোয়ার্টারে দেখবো তাদের লস হচ্ছে 1 টাকা 24 পয়সা এবং
চতুর্থ কোয়ার্টার মানে ইয়ার এন্ডে তাদের লস হয়েছে 1 টাকা 37 পয়সা। তো শেয়ারটা 10 টাকা শেয়ার, কিন্তু তাদের ক্লোজিং প্রাইস হলো 4 টাকা 50 পয়সা। যেহেতু শেয়ারটা লস দিচ্ছে তার কোনো পি রেশিও নেই। আমার কথা হলো মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংকের মিউচুয়াল ফান্ড তাদের নিজেদের কোম্পানি রাখে, এবি ব্যাংকের ম্যানেজমেন্টের মাধ্যমে এটা পরিচালিত হয়, ম্যানেজমেন্টের মাধ্যমে এটা পরিচালিত হয়। জানি না এই শেয়ারটা কেন 10 টাকার নিচে, যার জন্য এখানে আরো গুরুত্ব দেওয়া দরকার। মিউচুয়াল ফান্ড মার্কেটে যতগুলো আছে 36-37টা, সবগুলোর অবস্থা একই। মিউচুয়াল ফান্ডের কাজটা কি? মিউচুয়াল ফান্ড তারা জনগণের থেকে টাকা নিছে, সেটা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে তাদের অর্জিত মুনাফাটা শেয়ার হোল্ডারদের বিনিয়োগে বন্টন করে দিবে। তো তাদের যদি এই অবস্থা হয়, তাহলে মিউচুয়াল ফান্ডে মানুষ কেন বিনিয়োগ করতে যাবে? সেখানে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। কোথায় শর্টকামিংস আছে সেগুলো আমাদের চিন্তা ভাবনা করা দরকার। পরবর্তী শেয়ারটা হলো লঙ্কা বাংলা। এদের ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো হইলেও এটা আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার, কিন্তু ভিত্তিটা খুব দুর্বল। তারা 2024 সনে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। 2022 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। 2021 সনে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং 2020 সনে তারা 12% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে প্রথম তারা 12% ক্যাশ ডিভিডেন্ড দেয়া, প্রতি বছর তাদের প্রমোশনও নাই, তাদের ডিমোশনও নাই, তারা একই হারে ডিভিডেন্ডটা দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের ইনকাম সাপোর্ট করে না তারা কিভাবে এই ডিভিডেন্ডটা দেয়। আমরা যদি তাদের ইনকাম দেখি, তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তারা লাভ করছে 10 টাকা শেয়ারে 15 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লাভ করছে 5 পয়সা এবং তৃতীয় কোয়ার্টারে লাভ করছে তারা 46 পয়সা। তাহলে বছর তো 9 মাস শেষ হয়ে গেছে, তারা 1 টাকা রুজি করতে পারে নাই। তাহলে তারা বাকি কোয়ার্টার যার 25 পয়সা 30 পয়সা রুজি করে, বড় 1 টাকা রুজি করবে। 1 টাকা রুজি করলে আপনাকে কি দিবে? কিছু দিতে পারবে বলে আমি মনে করি না। আচ্ছা, তাদের ক্লোজিং প্রাইস ছিল 18 টাকা 60 পয়সা এবং পি রেশিও 20.82। আচ্ছা, পি রেশিও অত বেশি না, কিন্তু যে হারে ইনকাম করছে সে হারে তারা জনগণকে শেয়ার হোল্ডারদের ভালো কিছু দিতে পারবে বলে আমি মনে করতেছি না। পরবর্তী শেয়ারটা হলো সান লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, 2024 সনে তারা এখন এজিএম করে নাই। 2023 সনে এজিএম করছিল, তারা 0.50% ডিভিডেন্ড দিছিল, মানে 5 পয়সা। আচ্ছা, এটা 2022 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2021 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2020 সনে তারা 1% ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে 5 বছরের মধ্যে 1 বছর দিচ্ছে 1% ডিভিডেন্ড, 1 বছর দিচ্ছে 0.50%, বাকি 3 বছর তাদের খবর নাই। আচ্ছা, যেহেতু এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যার জন্য তারা কোয়ার্টারলি কোনো ইনকাম শো করে না। এদের লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 70 টাকা 70 পয়সা, যার জন্য এর পি রেশিও আমরা জানি না কি হবে। পরবর্তী শেয়ারটা হলো ফোয়াং সিরামিক। তারা প্রতি বছরে 2% করে ডিভিডেন্ড দিয়ে যায়। 2024, 23, 22, 21 তারা 2% ডিভিডেন্ড দিচ্ছে এবং 2020 সনে দিছিল 1.40%। এদেরও ইনকাম অবস্থা খুবই খারাপ। আমরা যদি দেখি কোয়ার্টার 1 তাদের ইনকাম হলো 7 পয়সা, কোয়ার্টার 2 ইনকাম হলো 4 পয়সা এবং কোয়ার্টার 3 এর ইনকাম তারা শো করে নাই। আচ্ছা, তাদের ক্লোজিং প্রাইস হলো 15 টাকা 10 পয়সা, পি রেশিও 68.64। তারা স্ট্যান্ডার্ড পি রেশিও থেকে 4 গুণেরও বেশি। এই অবস্থা আর কি। 4 গুণের যেটা যদি আমরা 4 ভাগের 1 ভাগে নামিয়ে নিয়ে আসি, তাহলে শেয়ারটা 4 টাকা থেকে 5 টাকা দামে লেনদেন হওয়া উচিত ছিল, আমরা যদি আনুপাতিক হারে বিবেচনা করি। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো সিভিওপিআরএল। আচ্ছা, সিভিও পেট্রোকেমিক্যাল। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড মোটামুটি ভালো। 2024 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023 সনে 5% দিছে, 2022 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই এবং 2021 সনে তারা 10% বোনাস দিছে, 2020 সনে তারা কিছু দেয় নাই। তো শেয়ারটা কোয়ার্টার ইনকাম প্রথম কোয়ার্টারে 92 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে 96 পয়সা। আচ্ছা, শেয়ারটা ক্লোজিং প্রাইস 143 টাকা 80 পয়সা এবং তাদের পি রেশিও 38.24। এখানে আপনার 10% মানে 1 টাকা ডিভিডেন্ড পাওয়ার জন্য ওই 20 টাকা 30 টাকা দামের শেয়ার যথেষ্ট মার্কেটে আছে, সেগুলো কিনলে ভালো হয়। যেখানে আপনার 143 টাকা 80 পয়সা বিনিয়োগ করে 1 টাকা পাবেন, যার জন্য আপনাকে বিবেচনা করতে হবে। আপনাকে অল্টারনেটিভ কিছু সস পছন্দ করে নিতে হবে, যেখানে আপনি এই টাকা দিয়ে শেয়ার কিনে হয়তো 30-40% ডিভিডেন্ড পাইতে পারেন। যার জন্য আমি বলবো ডিভিডেন্ড রেশিও হিসেবে এটা খুবই নগণ্য,
খুবই দুর্বল, যদিও তারা এ গ্রেড শেয়ার। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো তশরিফা। তাদের ট্র্যাক রেকর্ডও খুব খারাপ অবস্থা, কিন্তু তারা ধারাবাহিকভাভাবে একইভাবে জনগণকে প্রফিট দিয়ে যাচ্ছে বা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। 2024 সনে হলো 3.50, 2023 সনে 3.50, 2022 সনে 3%, এবং 2021 সনে 2.5% বোনাস এবং 2.5% ক্যাশ, এবং 2020 সনে তারা কিছু দেয় নাই। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখব প্রথম কোয়ার্টার লাভ করছে 7 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লাভ করছে 19 পয়সা, তো 2 কোয়ার্টার মিলে লাভ করছে 26 পয়সা। তো পরবর্তী 2 কোয়ার্টারে 26 পয়সা লাভ করে, 30 পয়সা লাভ করাতে 50-60 পয়সা যদি 1 বছরে লাভ করে একটা শেয়ার, আপনাকে কি দিবে? কিছু দিতে পারবে না। আচ্ছা, শেয়ারটার ক্লোজিং প্রাইস হলো 23 টাকা 50 পয়সা, আর এটা পিই রেশিও হলো 45.19, মিনস 3 গুণ বেশি। আচ্ছা, 3 গুণ বেশি হয়েছে, এটা কিন্তু আমরা 3 ভাগের 1 ভাগে নামিয়ে নিয়ে আসি, পিই রেশিওতে 15তে নিয়ে আসি, তাহলে শেয়ারটার দাম হওয়া দরকার 7 থেকে 8 টাকা। বিবেচনা করবেন, আপনাকে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তার পরবর্তী শেয়ারটা হলো ইন্ট্রাকো। তারা 2024 সনে ডিভিডেন্ড দিচ্ছে 1%, 2023 সনে দিয়েছিল 10%, খুব ভালো। 2022 সনে দিচ্ছে 10%, ভালো। 2021 দিচ্ছে 2%, 2020 দিচ্ছে 5% ক্যাশ ডিভিডেন্ড। তাদের কোয়ার্টারলি ইনকামও খুব খারাপ। প্রথম কোয়ার্টার ইনকাম করছে 26 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম করছে 47 পয়সা, তাদের ক্লোজিং প্রাইস 23 টাকা 70 পয়সা, এবং তাদের পিই রেশিও ভালো 16.23, ভালো, কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড দুর্বল। হ্যাঁ, তার পরবর্তী শেয়ারটা যদি আমরা দেখি আলহাজ টেক্সটাইল, এটা যদি বি গ্রেড শেয়ার, এটা আমি একটা ভিডিও করেছিলাম আগে, এটা অবশ্যই জেড গ্রুপ শেয়ার। কেন ডিএসসি এবং সিএসসি ম্যানেজমেন্ট এড়িয়ে যাচ্ছেন, তারা দেখতেছেন না, আমার বোধগম্য। আমি আশা করব আমার ভিডিও দেখার পরে তারা এটা রিভিউ করবেন এবং এই শেয়ারটাকে তারা জেড গ্রুপে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব 2024 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই, এজিএম করে নাই। 2023 সনের এজিএমটা করছে 2025 সনে, 23 সনের এজিএম করছে 2025 সনে, কিন্তু তারপরে তার কোনো ডিভিডেন্ড দেয় না। 2024 সালে তার খবরই নেই। আচ্ছা, 2022 সনে তারা দিয়েছিল 3% ক্যাশ ডিভিডেন্ড, 2021 সনে দিচ্ছে 1% ক্যাশ ডিভিডেন্ড, এবং 2020 সনে তারা কিছু দেয়নি। একটা শেয়ার যে 5 বছরের ভিতরে 3 বছরই কিছু না দিয়ে থাকে, আর 1 বছরে 1% ডিভিডেন্ড দিছে, এবং মানে 10 পয়সা, আর 1% 3% ডিভিডেন্ড দিছে, আপনার কি হইল এই টাকাটা? কিন্তু শেয়ারটা মার্কেটে কিন্তু সস্তা না। শেয়ারটা যদি আমরা ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার ইনকাম করছিল 16 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস করছে 21 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস করছে 10 পয়সা, এবং চতুর্থ ইয়ার এন্ডে তাদের লস হলো 77 পয়সা। কিন্তু শেয়ারটা 152 টাকা 10 পয়সা ট্রেড হয়। আমি কিছু জানি না, কেন আপনারা কিনেন? যে শেয়ারটা কিছুই দিবে না, কিছুই দেয় না, আপনি জানেন, সে শেয়ারটা কিনে 152 টাকায় কিনে। আপনার জুয়া খেলতে নামছেন, জুয়া খেলবেন, সব হারাবেন। যার জন্য আপনাদেরকে সবসময় ব্লু চিপ শেয়ারে বিনিয়োগ করতে হবে। ব্লু চিপস মানে যেসব শেয়ার প্রতি বছর এজিএম করে এবং প্রতি বছরই কোনো বোনাস বা ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদেরকে দিয়ে থাকে। এই শেয়ার মার্কেটে অনেক আছে, আপনার বিকল্প খুঁজে নেন। যদি আপনি শেয়ারটা কিনে থাকেন, আমি অ্যাডভাইস করব দ্রুত বের হয়ে যান। আর কিনবেন বলে যারা মনে করতেছেন তাদেরকে আপনি বলবো, আপনি কি দেখে শেয়ারটা কিনবেন, কিছু সই না করবেন না, আপনি বুঝে করেন। আপনি ডিএসসি বিডি ওআরজি ওয়েবসাইটে ঢোকেন, ডিএসসি ওয়েবসাইটে ঢোকেন, আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেয়ার দেখেন, কাগজ কলম নেন, লেখেন, আপনার পয়সার আপনার সর্বোচ্চ রিটার্ন চাবেন, এইটি প্রত্যাশা করি। আপনি করেন, আমিও করি, দুনিয়া সবাই করে। আচ্ছা, শেয়ারটা 152 টাকা 10 পয়সাতে সর্বশেষ ট্রেডিং হয়েছে, কিন্তু যেহেতু শেয়ারটা লস শো করে, তার জন্য এর কোনো পিই রেশিও নাই। পরবর্তী শেয়ারটা হলো আলিফ ইন্ডাস্ট্রিজ। এটা ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু দুর্বল ভিত্তি শেয়ার। প্রথম কোয়ার্টার তাদের 2024 সনে তারা 10% ক্যাশ দিয়েছে, 10% বোনাস দিছে, আমি মনে করি খুবই ভালো দিছে। 2023 সনে 17% দিছে ক্যাশ, 2022 সনে 12% দিছে, 2021 সনে 10% দিছে, 2020 সনে 5%, তাহলে প্রতি বছর তারা বাড়িয়ে যাচ্ছে, ভালো দিক, কিন্তু তারপর একটু দুর্বল শেয়ার। আচ্ছা, এটা শেয়ারটা দামও অত বেশি না। আচ্ছা, তো প্রথম কোয়ার্টার লাভ করছে 77 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লাভ করছে 80 পয়সা। এটা সর্বশেষ প্রাইস গেছে 54 টাকা 20 পয়সা, এবং তাদের পিই রেশিও 18.07। সবকিছু অ্যাকসেপ্টেবল। যে শেয়ারটা থেকে আপনি 10% ক্যাশ এবং 10% বোনাস পান, সেই শেয়ারটা যদি আপনি 54-55 টাকায় কিনতে পারেন, তাহলে এটা 3 গুণ বেশি হলে 152 টাকা। আপনি 152 টাকা বিনিয়োগ করলে কিছু পাইলেন না, তাহলে সেই শেয়ারটা আপনি কেন বিনিয়োগ করতে যাবেন?
মনে করব আমার আলোচনার পরে আপনার হয়তো বোধগম্য হবে, ভুল ভাঙবে, ঘুম ভাঙবে, হয়তো আমি মনে করব এই শেয়ারটা থেকে আপনি বের হয়ে যান। যিনি আপনার টাকার রিটার্ন খুঁজতে চান তারা বের হয়ে আসেন, তারা অন্য শেয়ারে বিনিয়োগ করেন। পরবর্তী শেয়ারটা হলো কেডিএস। এটাও ভালো কোম্পানির শেয়ার, তারা গ্রুপ শেয়ার। তারা 2024 সনে 5% ক্যাশ দিয়েছে, 5% বোনাস দিয়েছে, 10% হয়েছে। 2023-এ দিয়েছে তারা 10% ক্যাশ, 2022-এ দিয়েছে 16% ক্যাশ, 2021-এ দিয়েছে 15% ক্যাশ এবং 2020-এ দিয়েছে 7.5% ক্যাশ এবং 7.5% বোনাস। তো সবকিছু মিলিয়েই শেয়ারটা ভালো। আচ্ছা, এদের প্রথম কোয়ার্টার ইনকাম হলো 58 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম হলো 49 পয়সা, তাদের ক্লোজিং প্রাইস গেলে 44 টাকা 80 পয়সা এবং পিই রেশিও 21.33, খুবই কাছে, খুবই ভালো শেয়ার, আপনার বিনিয়োগ করলে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। পরবর্তী এবং সর্বশেষ শেয়ার হলো ফুয়াং ফুডস। 2024 সালে তার কোনো এজিএম করে নাই, জোনে ইয়ার এন্ডিং হয়ে গেছে। নর্মালি জোন ইয়ার এন্ডিং হলে কপারিকুলার ডিসেম্বরের থেকে এজিএম করে, ডিসেম্বরের পরে ডিসেম্বর গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আজকে এপ্রিলের 8 তারিখ, তারা কোনো এজিএম করে নাই। আচ্ছা, 2023 সনে দিয়েছিল 0.5%, মানে 5 পয়সা। 2022 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2021 সনে তারা ডিভিডেন্ড দেয় নাই এবং 2020 সনে দিয়েছিল 1.65%, মানে 16 পয়সা। জানি না তার হিসাবটা কেমন করে করে। আচ্ছা, এটা তো কোয়ার্টারলি ইনকাম আমি দেখবো, তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 5 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হয়েছে তাদের 20 পয়সা, 6 মাসে তাদের লস হলো 25 পয়সা। আচ্ছা, এতে ক্লোজিং প্রাইস হলো 17 টাকা 80 পয়সা। যেহেতু তাদের ইনকাম নেগেটিভ, যার জন্য এখানে পিই রেশিও নেই। না, আমার কথা হলো যে আপনার শেয়ার কিনবেন, মার্কেটে প্রায় 400 রকম শেয়ার আছে, ব্যাংকিং খাত খুব ভালো ডিভিডেন্ড দিছে, কিন্তু সব ব্যাংকে যা ভালো তা কিন্তু আমি বলবো না। হাতে গোনা কয়েকটা ব্যাংক ভালো আছে, 5 থেকে 7টা ব্যাংক। আপনি সেসব ব্যাংকে বিনিয়োগ করতে পারেন, যেটা 3টা রেজাল্ট আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। যে 3টা হলো প্রাইম ব্যাংক 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং 2.5% বোনাস দিচ্ছে, তার গত কয়েক বছর থেকে এগিয়ে আসতেছে, মার্কেটে কোনো তাদের দুর্নাম নেই। ইস্টার্ন ব্যাংক, তাদের কোনো দুর্নাম নাই। উত্তরা ব্যাংক, তাদের কোনো দুর্নাম নাই। এরকম আছে ডাচ বাংলা ব্যাংকও ভালো ব্যাংক, ব্র্যাক ব্যাংক ভালো ব্যাংক, পূবালী ব্যাংক ভালো ব্যাংক, আরো অনেক ব্যাংক আছে, যার জন্য অনেক জায়গায় বিনিয়োগ করার মতো আছে। কিন্তু আমি আর্থিক প্রতিষ্ঠানে আপাতত বিনিয়োগ করার কথা বলবো না, তো সবারই অবস্থা অত ভালো না। এবং মিউচুয়াল ফান্ড যারা আছে, একটা মিউচুয়াল ফান্ড ছাড়া বাকি 36টা মিউচুয়াল ফান্ডের অবস্থাই খারাপ। একটা মিউচুয়াল ফান্ড, এটা হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড যেটা আছে, একমাত্র এইটাই ভালো, ফেস ভ্যালুর উপরে বা ডাবল দামে বিক্রি, সবগুলা ফেস ভ্যালুর অর্ধেক। যার জন্য আমি আপাতত বলবো তাদের রেক্টিফিকেশন হোক, কোম্পানির রেক্টিফিকেশন হোক, তখন ওখানে যায়। এই 36-37টা মিউচুয়াল ফান্ড ছাড়া মার্কেটে অনেক এ গ্রেড শেয়ার আছে, আশা করবো আপনার ওখানে যাবেন, আপনি বিনিয়োগ যা করছেন ধৈর্য ধরেন, বেরিয়ে আসার চেষ্টা করেন। আর ভবিষ্যতে এইসব শেয়ারে বিনিয়োগ করবেন না, ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, আপনার বছর শেষে ভালো একটা ডিভিডেন্ড পাবেন, বোনাস পাবেন এবং প্রাইসের ইনক্রিজ হওয়ার মতো একটা সম্ভাবনা থাকবে, যেটা আমি ধরে নেই থাকবে, ভালো থাকবে। যার জন্য এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ নাই, আমার লাভ একটাই, শুধু আপনাদেরকে সচেতন করা, শুধু সচেতন করা। আপনার শেয়ারটা কেনার আগে বিবেচনা করেন, দেখবেন, কারো কথাই শুনে কোনো বিনিয়োগ করবেন না। আপনারা যদি শেয়ারটা, যদি আমার আলোচনাটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। বন্ধুমহলে যারা শেয়ার নিয়ে ইন্টারেস্টেড আছে, শেয়ার ইনভেস্টমেন্ট করে বা করতে চায়, তাদেরকে জিনিসটা আপনারা শেয়ার করবেন, তাদেরকে জিনিসটা শেয়ার করবেন। আর আপনাদের কিছু কিছু জানার থাকলে কমেন্টসে লিখবেন, ফোন নম্বর দেবেন, সময় মতো আপনাদেরকে ফোন করে আপনাদের সরাসরি কথা বলবো। আজকের মতো এখানে রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।